সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লাইভটা দিয়ে দিছে। আপু কি আছে সাথে? আহ, এখনো আগে জয়েন একটু করে আপু নাই, আমি ফোন দিচ্ছি। আপু আসুক তারপরে। ঠিক আছে, কারণ ঠিক শুরু আছে। করবে আপু, তো তারপরে লাইভ দেন। হুম, হুম, ঠিক আছে। এমনি রায়হান ভাই, রায়হান ভাই, জি আমাকে স্যার। একটু আমাকে একটু কো-হোস্ট করে দেন তো, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা দেখি আমি আগে। স্যার কোর্স করছি স্যার। ওকে। জি স্যার, দেখা স্ক্রিন যাচ্ছে। পুরো দেখা যাচ্ছে না? ওকে, জি ঠিক স্যার। আছে। সালাম আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রায়হান ভাই। ম্যাম, আমরা কি শুরু করব? স্টুডেন্টরা তো এখনো কেউ অ্যাড হয়নি। লাইভে আছে কয়েকজন। লাইভে আছে না? আচ্ছা, আমরা একটু 2 মিনিট ওয়েট করি, হ্যাঁ 2-3 মিনিট। ঠিক আছে।
আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে রয়েছি ডক্টর জুনিয়া জুবি বনা। ডিকার্ড কোর্সে রয়েছি বিএসএমএমইউ তে এবং সিনাপসে আছে ডিপ্লোমা ব্যাচের একজন কোঅর্ডিনেটর হিসেবে। আজকে আমরা এসেছি ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি। এই সাবজেক্টের A to Z টোটাল প্রিপারেশন গাইডলাইন, ক্যারিয়ার গাইডলাইন সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা ডিসিশন নিয়েছেন যে আগামী 2025-এ আপনারা ডিপ্লোমা পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, ডিপ্লোমা পরীক্ষাতে বসবেন, অথবা অটোলারিঙ্গোলজিতে আপনারা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আজকের সেশনটি অনেক অনেক বেশি উপকার হবে। এবং যারা এখনো ডিসিশন নিতে পারেননি যে আপনারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন কিন্তু কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন, তারাও কিন্তু আজকের সেশন থেকে আপনারা আশা করি যে একটা নির্দিষ্ট একটা গন্তব্যে আপনারা পৌঁছতে পারবেন। যাদের কাছে অটোলারিঙ্গোলজি সাবজেক্টটা একটু হলেও ভালো লাগে অথবা আপনাদের এখানে ইন্টারেস্ট কাজ করে, আপনারা একটি ডিসিশন নিতে পারবেন। কারণ এই সাবজেক্টের কি কি সুবিধা রয়েছে, এই সাবজেক্টে ক্যারিয়ার করলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা রয়েছে, কোন জায়গাটাতে আপনাকে ফোকাস করতে হবে এবং কি কি ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে ফিউচারে, আজকে সবকিছু ইন ডিটেইলে আপনারা জেনে যাবেন। কারণ আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন ডক্টর হেদায়েত ইসলাম ভাইয়া। উনি ডিএলও কোর্সে আছেন। সো আজকে আপনাদের সাথে উনি আপনাদেরকে সবকিছু এই সাবজেক্টের ডিটেইলে সবকিছু বলে দিবেন। আর তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি যে ডিপ্লোমা পরীক্ষার যে বেসিক যে ইনফরমেশন গুলো, যে ইনফরমেশন গুলো আপনি যেই সাবজেক্টই পরীক্ষা দেন না কেন, আপনাদের জন্য এই ইনফরমেশন গুলো জানাটা খুবই উপকারী, খুবই জরুরি। সো সেই ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে এখন একটু বলে দিচ্ছি। আমাকে জাস্ট একটু টাইম দিবেন, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে, স্ক্রিন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি যে আপনারা যারা আমার সাথে এখন যুক্ত আছেন, তাদের মধ্যে কয়জন অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন যে আপনারা ডিএলও তে পরীক্ষা দিবেন? একটু কে কে ডিসিশন নিয়েছেন একটু যদি বলতেন, একটু আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা এখনো ডিসিশন নিতে পারেননি, তারা এই সেশনটির পরেই আশা করি ডিসিশনটা নিয়ে ফেলতে পারবেন। সো প্রথমেই আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে ডিপ্লোমা পরীক্ষার জন্য কি কি কোয়ালিফিকেশনস দরকার হয়, মানে কি কি মিনিমাম, মানে কি কি কোয়ালিফিকেশনস থাকলে আপনি ডিপ্লোমা পরীক্ষায় বসতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে যে আপনাকে অবশ্যই এমবিবিএস অথবা বিডিএস পাশ করতে হবে এবং পাশ করার পরে 2 বছরের ব্যবধান থাকতে হবে। এই 2 বছরটা হচ্ছে আপনি যখন ফাইনাল প্রফ দিবেন, ফাইনাল প্রফের পরে আপনাকে 2 বছর অতিক্রম করতে হবে ডিপ্লোমার পরীক্ষা পর্যন্ত, মানে 2025-এর জুলাইয়ের মধ্যে আপনাকে 2 বছর অতিক্রম করতে হবে। তারপর আপনার বয়স হতে হবে অবশ্যই 45 বা তার কম। যারা 45 বছরের বেশি আছেন, যাদের বয়স, তারা ডিপ্লোমা পরীক্ষা বসতে পারবেন না। কেউ যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে আগের বছরের 30 জুনের মধ্যে ইন্টার্ন প্রশিক্ষণ শেষ করতে হবে। তার মানে হচ্ছে 2025-এ যারা পরীক্ষা দিবেন, আহ, তাদের তাদেরকে অবশ্যই 2024-এর 30 জুনের মধ্যে ইন্টার্নশিপ শেষ করতে হবে। অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেন যে আপু, আমি তো এই বছরের অক্টোবরে আমার ইন্টার্নশিপ কমপ্লিট হবে, আমার ইন্টার্নশিপ শেষ হবে, আমি কি আগামী বছর ডিপ্লোমা দিতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে না। কারণ হচ্ছে এই বছর যারা নভেম্বরে বা অক্টোবরে ইন্টার্নশিপ কমপ্লিট করবে 2024-এ, তাদের তো 2025-এর জুলাইয়ের আগে 1 বছর কমপ্লিট হচ্ছে না। এই জন্য তারা আগামী বছর পরীক্ষাটি দিতে পারবে না। কিন্তু 2024-এর 30 জুনের মধ্যে যাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গিয়েছে অথবা হবে, তারা নেক্সট ইয়ারের মানে 2025-এর ডিপ্লোমা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন।
কেউ যদি বিএসএমএমইউ থেকে অন্য কোনো ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে তাকে এক সেশনের বিরতি দিয়ে পরের পরীক্ষাতে অংশগ্রহণ করতে আপনারা পারবেন। যেমন ধরেন আপনি হয়তো আগে বিএসএমএমইউর আন্ডারে এমফিল এর কোনো একটা কোর্সে ছিলেন, এমফিল এর কোনো একটা কোর্স আপনারা কমপ্লিট করেছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি ক্লিনিক্যাল কোনো সাবজেক্টে যাবেন, তাহলে উনি অবশ্যই যেতে পারবেন এবং তাকে এক সেশনের গ্যাপ দিতে হবে। তার মানে হচ্ছে আপনারা যদি 2023-এর যদি আপনাদের এমফিল কমপ্লিট করা হয়ে থাকে তাহলে 2024-এর যে সেশনটা চলে গেল এই সেশনটি গ্যাপ দিয়ে 2025-এর সেশনে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর যদি কেউ কোনো কোর্স ছেড়ে দিয়ে থাকেন অথবা কোনো কোর্স বাতিল হয়ে যায় অথবা আপনারা যদি কোর্স আউট হয়ে থাকেন তাহলেও 1 বছর গ্যাপ দিয়ে, কোর্স আউটের 1 বছর গ্যাপ দিয়ে তারপর আপনারা আবার নেক্সট টাইম পরীক্ষা দিতে পারবেন। আর এই ডিপ্লোমা পরীক্ষার সেশনটি শুরু হয় প্রতি বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে। বছরে একটাই কিন্তু পরীক্ষা হয়, বছরে শুধুমাত্র একবারই পরীক্ষা হয় এবং সেশনটা শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। পরীক্ষা হয় মার্চ মাসের, ইউজুয়ালি মার্চ মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের যে শুক্রবারটি পাওয়া যায় সেই শুক্রবারই কিন্তু পরীক্ষাটা হয়। এখানে মার্কস থেকে 100 মার্কসের পরীক্ষা, সবসময় ডিপ্লোমা পরীক্ষা 100 মার্কসেরই হয়, সময় থাকে 90 মিনিট। আর টোটাল কোর্সের মেয়াদ টোটাল 2 বছর। এটার জন্য যারা পরীক্ষা দিবেন রেজিস্ট্রেশন ফি দিতে হবে আপনাকে 7,000 টাকা। আর সার্কুলারটা সাধারণত জানুয়ারি মাসেরই লাস্টের দিকে সার্কুলারটা দিয়ে দেয়। আর আপনারা রেজাল্ট পাবেন যেদিন আপনার পরীক্ষা হবে সেই দিনই রাতের বেলা সন্ধ্যার পরে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। পরীক্ষাটা হয় আপনার এমসিকিউ এবং এসবিএ বেসড। এখানে 100 মার্কসের মধ্যে 80 মার্কসের থাকবে এমসিকিউ এবং 20 মার্কসের থাকবে এসবিএ। আর এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে আমরা একটু ফ্যাকাল্টি অফ সার্জারির সাবজেক্ট গুলো একটু দেখে নিই। এখানে সার্জারি ফ্যাকাল্টির সাবজেক্ট গুলো রয়েছে যে ডি অর্থো, ডিএলও মানে ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি, ডিপ্লোমা ইন অ্যানাস্থেশিয়া, ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি, ডিপ্লোমা ইন কমিউনিটি অপথ্যালমোলজি, ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স এবং ডিপ্লোমা ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস। সো এই সাবজেক্ট গুলোতে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন আগামী বছর তাদের কিন্তু আপনাদের একদম সেম প্রশ্ন হবে, আপনাদের প্রিপারেশনটাও সেম হবে, আপনাদের পরীক্ষাটাও কিন্তু সেম প্রশ্নের উপরেই হবে। যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের কোশ্চেনটা একটু আলাদা হবে, যারা বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের কোশ্চেনটা একটু আলাদা হবে, কিন্তু সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে এই সাবজেক্ট গুলোতে একদম সেম হুবহু সেম কোশ্চেন আপনাদের পরীক্ষা হবে। সো আপনাদের প্রিপারেশনটাও সেম হবে। আর এখন চলুন দেখে নেই ডিপ্লোমা পরীক্ষার কি কি সুবিধা রয়েছে, কেন আপনি ডিপ্লোমা কোর্সটি করবেন। ডিপ্লোমা কোর্সটা আপনারা সবাই জানেন যে মাত্র 2 বছরের কোর্স, যেখানে অন্যান্য যে কোর্সগুলো রয়েছে এফসিপিএস অথবা এমডি কোর্স ওইগুলো কিন্তু অনেক লং টাইমের একটা কোর্স, 5 বছরের একটা কোর্স। এই জন্য এই শর্ট অনেকেরই থাকে যে ফ্যামিলিয়াল ক্রাইসিস থাকে অথবা পার্সোনাল কোনো ইস্যুস থাকে যার কারণে দেখা যায় লং কোর্স করা সম্ভব হয় না। ছেলেদের জন্য ইভেন মানে মেয়েদের জন্য অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি, ছোট বাচ্চা সবকিছু সামলে লং কোর্স করা সম্ভব হয় না। আবার অনেকে আছেন গভর্নমেন্ট ক্যান্ডিডেট যারা ঢাকার বাইরে অনেকদিন ধরে রয়েছেন, তারা ঢাকার ভিতরে অথবা আপনি যেখানে আপনার বাসা, যেখানে জেলা সদরে আপনার যেখানে বাসা সেখানে আপনি কাছাকাছি যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য ডিপ্লোমা পরীক্ষাটি অনেক বেশি উপকারী হবে। এই কোর্সটা ডিউরেশন মাত্র 2 বছর এবং 2 বছরের মাঝে আপনি একটু জুনিয়র কনসালটেন্ট হয়ে যেতে পারবেন, যেটা আপনার ক্যারিয়ারকে দিবে এক অনন্য মাত্রা। ডাক্তার হিসেবে আপনার আত্মবিশ্বাস বাড়বে, এই আত্মবিশ্বাস আপনাকে পরবর্তী ডিগ্রি অর্জনের পথ সহজ করে দিবে। আর তারপর আপনি যদি সরকারি চাকরিরত থাকেন তাহলে আপনার পদোন্নতির সুযোগও রয়েছে। যারা ঢাকা কেন্দ্রিক না হয়ে পরিবেশ বান্ধব উপজেলা বা নিজ জেলায় থাকতে আগ্রহী তাদের জন্য এই পরীক্ষাটা অনেক বড় একটি আপনাকে অনেক বড় একটি সুবিধা দিবে। চেম্বার করতে পারবেন কনসালটেন্ট হিসেবে, আপনি যেখানে এখন পোস্টিং রয়েছে আপনার সেখানে কিন্তু আপনি একজন কনসালটেন্ট হিসেবে চেম্বার করতে পারবেন, অথবা আপনার বাসা যেখানে ধরেন ঢাকার বাইরে আপনার যেই জেলাতে বাসা ওইখানেও আপনি তার আশেপাশে আপনি কনসালটেন্ট হিসেবে চেম্বার করতে পারবেন। কোর্স চলাকালীন সময়েও কিন্তু চেম্বার করা যায়। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে চাইলে দেশে অথবা বাইরে পিএইচডি করার সুযোগ রয়েছে, অথবা আপনি আপনারা যারা মেডিসিন ফ্যাকাল্টিতে অথবা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা কিন্তু এমআরসিপি, এমআরসিএইচ এগুলোও করতে পারবেন কোর্স পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে।
আর এটা আপনি যখন ডিপ্লোমা কমপ্লিট করে ফেলবেন তারপর আপনার বেতন কাঠামো হবে 40,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে, ইনস্টিটিউট ওয়াইজও ভ্যারি করবে। ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে 70,000, 80,000, ইভেন অনেক ক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকারও স্যালারি হয়। যারা বিভিন্ন কারণে অনেক পিছিয়ে পড়েছেন অথবা বছর পর বছর এমবিবিএস শুনতে শুনতে ক্লান্ত, তাদের জন্য নন রেসিডেন্সিয়াল ডিগ্রি একটি অ্যান্টিডিপ্রেসেন্টেরই অনুরূপ। একই পড়াতে পরবর্তী রেসিডেন্সি পরীক্ষাও কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, কারণ রেসিডেন্সি এবং ডিপ্লোমার সিলেবাস একদমই হুবহু সেম। ডিপ্লোমা কোর্সটি চলা অবস্থায় এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন, আপনারা এমআরসিপি পরীক্ষা দিতে পারবেন, এমআরসিএস পরীক্ষা দিতে পারবেন, এমআরসিপিসিএইচ এবং এমআরসিওজি সবকিছু আপনারা এই সবকিছু কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। ডিপ্লোমার 1 বছর কিন্তু আপনার এফসিপিএস এও কাউন্ট হবে। এই জন্য ডিপ্লোমার পাশাপাশি আমরা বলি যে ডিপ্লোমার সাথে এফসিপিএস অনেক ভালো একটি কম্বো। যারা ডিপ্লোমা করছেন তারা যারা ডিপ্লোমা কমপ্লিট করার পরেও আরো ফার্দার পোস্ট গ্রাজুয়েশন করতে আগ্রহী, তারা অবশ্যই আপনারা এফসিপিএস টাকে আপনাদের চয়েসে রাখতে পারেন। কারণ ডিপ্লোমার 1 বছর আপনি এফসিপিএস এ আপনার কাউন্ট হবে। এই জন্য এফসিপিএস এ 5 বছরের মধ্যে আপনাকে অনলি 4 বছর করলেই আপনার হয়ে যাচ্ছে। 2 বছর পর ভালো চাকরি করার পাশাপাশি চাইলে আপনি এফসিপিএস ট্রেনিং ও শুরু করতে পারবেন। তাহলে আপনার একটা ইকোনমিক্যাল একটা সাপোর্ট পাবেন। আপনি যাদের ইকোনমিক্যাল সাপোর্ট কম অথবা সাপোর্ট নেই অথবা যাদের ফ্যামিলিকে আপনাদের সাপোর্ট দিতে হচ্ছে, তারা কিন্তু ডিপ্লোমা পাশ করার পর আপনি চেম্বার করতে পারেন অথবা আপনি এমন কোনো ইনস্টিটিউটে আপনি জব করলেন যেখানে আপনার এফসিপিএস এর ট্রেনিং কাউন্ট হবে। তাহলে কিন্তু জবও আপনি জবের স্যালারিও পাচ্ছেন একটা ভালো অ্যামাউন্ট, আবার পাশাপাশি আপনার ট্রেনিংও কাউন্ট হচ্ছে। অথবা আপনি যদি চেম্বার করেন, আপনি কোথাও ঢাকা মেডিকেল অথবা আপনি যেখানে চাচ্ছেন সেই ইনস্টিটিউটে আপনি এফসিপিএস এর ট্রেনিং কন্টিনিউ করলেন, পাশাপাশি আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি চেম্বারও করতে পারবেন। সো এটা কিন্তু অনেক ভালো একটি সুবিধা। এছাড়াও ডিপ্লোমা কোর্সে কিছু কিছু অসুবিধাও রয়েছে। যেহেতু এটা অনেক ছোট ডিউরেশনের একটা কোর্স, মাত্র 2 বছরের কোর্স, এই জন্য আপনি সহযোগী অধ্যাপকের বেশি পদোন্নতি পাবেন না। তারপর যদি আপনি সরকারি চাকরিতে থেকে থাকেন তাহলে ডিপ্লোমা কমপ্লিট করার 3 বছর পর আপনি পরবর্তীতে যদি চান রেসিডেন্সি দিতে, তাহলে 3 বছর পর আপনি রেসিডেন্সিতে বসতে পারবেন। কিন্তু যেটা কিন্তু এফসিপিএস এ লাগে না। এফসিপিএস আপনি সাথে সাথে আপনি ট্রেনিং এ ঢুকতে পারবেন। তারপর সামাজিক ভাবে হয়তো মর্যাদা কিছুটা কমও পেতে পারেন। আহ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে আহ আপনার চেয়ে একজন রেসিডেন্সি কমপ্লিট করা অথবা এফসিপিএস কমপ্লিট করা কোনো ডক্টরকে প্রায়োরিটি দেওয়া হবে। তারপর অনেক সাবজেক্টে পাশের হার খুব কম, পাশ করতে অনেক বেশি সময় লেগে যায়, এটা কিছু কিছু সাবজেক্টে, কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে পাশের হার ভালো। এবং আপনি যদি রেগুলার পড়াশোনা করেন, অ্যাটেন্টিভ থাকেন এবং রেগুলার ওয়ার্ডে কাজ করেন, অথবা আপনি যদি এমফিল, যারা এমফিল করবেন তাদের ক্ষেত্রে আপনি যদি রেগুলার পড়াশোনার মধ্যে থাকেন, তাহলে আপনাদের জন্য পাশ অনেকটাই ইজি হয়ে যাবে। আচ্ছা, আর আমাদের এখন ডিপ্লোমা নেক্সট 2025-এর ডিপ্লোমা পরীক্ষার জন্য আমাদের ডিপ্লোমা ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ শুরু হয়েছে, যেটা অনলাইনে ক্লাস শুরু হয়েছে। অলরেডি কিন্তু একটা ক্লাস হয়ে গিয়েছে গত শুক্রবার, অলরেডি আমাদের প্রথম ক্লাসটি হয়ে গিয়েছে। সো আপনারা যারা ডিপ্লোমা ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা খুব দ্রুত আপনারা ভর্তি হয়ে যান, কারণ অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি প্রিপারেশন আমাদের সাথে অনেক অনেক ডক্টরই অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছেন। সো তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, সো আপনি কেন পিছিয়ে থাকবেন? এটা কিন্তু কম্পিটিশনের একটা পরীক্ষা। যে যত বেশি পড়াশোনা করবে এবং যে ইফেক্টিভ ওয়েতে যত বেশি পড়াশোনা করবে, তারাই কিন্তু এই পরীক্ষাতে ভালো করবে। সো অনেক বেশি, আর এটার কিন্তু অনেক পড়া পড়া কিন্তু কম না, অনেক পড়া। এবং আপনি যদি সময় নিয়ে একটু ভালো করে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। সো আপনার আমাদের ব্যাচ যেহেতু শুরু হয়ে গেছে এবং অলরেডি একটা ক্লাস হয়ে গিয়েছে, সো আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা ভর্তি হবেন কোচিং এ অথবা আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। অবশ্যই সময় নষ্ট করা যাবে না। আপনাদের প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দিতে হবে। প্রিপারেশন কিন্তু এখন থেকে যদি আপনারা শুরু না করেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের উপর অনেক বেশি প্রেসার পড়ে যাবে এবং আপনাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর আজকে আমাদের সেশন থেকে, আমাদের এই আজকের সেশনটি থেকে যারা ভর্তি হবেন তাদের জন্য আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট রাখবো। সো যারা স্পেশাল ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে চাচ্ছেন, তারা আমাদের যে চ্যাট বক্স রয়েছে, জুমের চ্যাট বক্স অথবা লাইভে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের ফোন নাম্বারটি দিয়ে, এবং আপনাদের ফোন নাম্বারটি দিয়ে আপনারা কমেন্ট করুন, তাহলে আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্টে আমরা অ্যাডমিশন নিয়ে নিব আমাদের লং ব্যাচে।
আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গেস্ট ভাইয়ার কাছে, ডক্টর হেদায়েত ইসলাম ভাইয়ার কাছে। ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু, আমি শুনতে পাচ্ছি। আমি তাহলে স্ক্রিন কি শেয়ার দিলে হবে, না আপনারটা অফ হ্যাঁ, করার পরে আমি শুরু করবো? হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি ভাইয়া স্ক্রিনটা, তারপর আপনি শেয়ার দিন হচ্ছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা। ভাই, আপনার পরিচয়টা দিয়ে আপনি শুরু করতে হ্যাঁ হ্যাঁ পারেন। হ্যাঁ। আপু, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সব ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। আমি ডক্টর মোহাম্মদ হেদায়েত ইসলাম। এই বিগত 2023 জুলাই সেশনে ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি কোর্সে আছি, এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এখানে নন রেসিডেন্ট হিসেবে আছি। এছাড়া জুলাই 2023 সেশনে আমি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি। তো এখন বর্তমানে ডিএলও কোর্সে আছি। সো আজকে আমরা যেই সেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি, অর্থাৎ ক্যারিয়ার ইন ইএনটি। যারা ইএনটি তে ক্যারিয়ার করতে চান তাদের ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। সো যেটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলার আগে আমি একটু কিছুটা প্রসপেক্টিভ, কিছুটা রেট্রোস্পেক্টিভ কথাবার্তা কিছু বলতে চাই, অর্থাৎ আমার লাইফের কথাবার্তা কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে মানে আমার যেটা মনে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা কম্বিনেশন হচ্ছে বেস্ট। সেটা হচ্ছে এফসিপিএস এন্ড ডিপ্লোমা, এটা একটা কম্বিনেশন। অথবা আরেকটা কম্বিনেশন হচ্ছে এমএস অর এমএস প্লাস এনসিপিএস, একটা কম্বিনেশন। আমার কাছে মনে হয় এই কম্বিনেশন গুলো হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন। কেন বলি? কারণ হচ্ছে যে মানে শর্ট টাইম আপনি মনে করেন যে আপনি এনসিপিএস পরীক্ষা অ্যাপিয়ার করলেন, তাড়াতাড়ি পাস করে গেলেন, আপনি একজন কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস শুরু করলেন, সাথে আপনি রেসিডেন্সি কোর্সটা ওর সাথে কম্বিনেশন করলেন। অথবা আপনি এমএস কোর্সে থাকলেন, এমএস কোর্সে আগে ঢুকলেন, অর্থাৎ রেসিডেন্সি কোর্সে আগে ঢুকলেন, সাথে আপনি এনসিপিএস কমপ্লিট করলেন। অথবা ডিপ্লোমাতে আপনি ঢুকলেন, তারপর আপনি এফসিপিএস সাথে সাথে। কারণ আমি আজকে দেখাবো আপনাদের যে আমাদের ডিপ্লোমার প্রিপারেশন সাথে এফসিপিএস এর প্রিপারেশন, অর্থাৎ আপনারা সবাই জানেন ডিপ্লোমা এবং রেসিডেন্সি এদের প্রিপারেশন সার্জারি ফ্যাকাল্টির কিন্তু অলমোস্ট ইকুয়াল, অলমোস্ট সেম। এফসিপিএস পার্ট 1 আবার যদি আমরা দেখাই যে ডিপ্লোমার সাথে এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনে 70% সিমিলারিটিস আছে। সো আজকে সেশনে কতটুকু সিমিলারিটিস, কতটুকু ডিসিমিলারিটিস, ইএনটি অ্যাজ এ সাবজেক্ট, এভরিথিং নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর আমার বিষয়ে বলতে চাই, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম পোস্ট গ্রাজুয়েশনের, তখন আমি চিন্তা করেছিলাম যে আমি যদি ডিপ্লোমা দিতে চাই অ্যাজ এ মানে সার্জারি, অনেকেই থাকে যে তাদের সার্জারি ভালো লাগে, সার্জারিতে ক্যারিয়ার করতে চান। এখন সার্জারিতে ক্যারিয়ার করতে চান, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিন্তু জেনারেল সার্জারি কিন্তু ডিপ্লোমা নাই। অথবা মনে করেন কার্ডিওভাস্কুলার সার্জন হতে চান আপনি, কার্ডিওভাস্কুলার সার্জারি কিন্তু ডিপ্লোমা নাই। সো এরকম অনেক সার্জারি, যেমন প্লাস্টিক সার্জারি, আপনি একজন প্লাস্টিক সার্জন হতে চান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, তার কিন্তু ডিপ্লোমা আমাদের বাংলাদেশে নাই। সো আপনার অনেকেই থাকে যে আমি হয়তো ডিপ্লোমা দিতে চাই, সাথে সাথে আমি ডিপ্লোমা মানে এফসিপিএস করতে চাই অথবা রেসিডেন্সি করতে চাই। আচ্ছা, এর সাথে সিমিলারিটিস হিসেবে আমার কি আছে? সো তখন দেখা যায় যে হ্যাঁ, আমরা খুঁজে খুঁজে দেখি যে আসলে সার্জারি কিন্তু সমস্ত ব্রাঞ্চের কিন্তু ডিপ্লোমা নাই। আপনারা সবাই জানেন অপথ্যালমোলজি, অটোলারিঙ্গোলজি, সাথে অ্যানেস্থেসিওলজি, সাথে আমাদের এই যে রেডিওলজি এন্ড ইমেজিং, এবং এর সাথে আপনার অর্থোপেডিক্স। এই যে এই সাবজেক্টগুলোর কিন্তু আপনার এফসিপিএস আছে, এমএস আছে এবং ডিপ্লোমা আছে। সো দেখা যায় যে আপনারা ক্যারিয়ার যখন চিন্তা ভাবনা করবেন, আপনারা দেখা যায় যে যারা ডিপ্লোমা দিতে চান তারা কিন্তু একটু এই সাবজেক্টগুলোর ভিতরে একটু চিন্তা ভাবনা করতে চান। সো এখন আমরা যেটা বলতে চাই যে আপনার ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি যদি আপনার সাবজেক্ট হিসেবে চয়েস করেন, তাহলে কি কি অপরচুনিটিস গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে একটু বলতে চাই। দেখেন, আপনি কেন ইএনটি কে আপনার সাবজেক্ট হিসেবে চয়েস করছেন? কারণ আমি যেটা মনে করি, ইএনটি যদি আপনি একটা সাবজেক্ট হিসেবে চয়েস করেন, আপনি এখানে ইউ আর এ সার্জন অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিজিশিয়ান। আপনি একজন সার্জন হিসেবেও প্র্যাকটিস করতে পারবেন, আপনি একজন ফিজিশিয়ান হিসেবেও প্র্যাকটিস করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই সব সাবজেক্টেই তো এই সুবিধাটা আছে, কিন্তু হ্যাঁ সব সাবজেক্টেই আছে, কিন্তু ইএনটি তে একটু স্পেশালি আমরা বলি আপনাদের, যদি যারা এখনো সাবজেক্ট নিয়ে একটু চিন্তা ভাবনা যে আমি কোনটায় যাব, আমি অপথ্যালমোলজিতে করব নাকি ইএনটি তে করব নাকি অর্থোপেডিক্সে করব নাকি গাইনিয়ান অবস্টেট্রিক্সে করব নাকি আপনার রেডিওলজি এন্ড ইমেজিং এ করব, যে কোনো সাবজেক্টে আপনি যখনই ক্যারিয়ার করার চিন্তা ভাবনা করতে চান, আমার মনে হয় আপনি একটু ওই সাবজেক্টের আউটডোরে ওপিডি তে একদিন যান, আপনি আউটডোরে একদিন যায় বসার চেষ্টা করেন, আপনি দেখেন, অ্যাসেস করেন যে আসলে কি পরিমাণ পেশেন্ট আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। অ্যাজ এ আউটডোর
আউটডোর বেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইনডোর বেসিস। আপনারা যদি যারা যারা সাবজেক্ট হিসেবে এখন কনফিউজ আছেন যে কে কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, তাদেরকে আমি বলি আপনারা একটু এইভাবে ডিসিশন নেন। এরপরে আছে কি দেখেন, সার্জন হিসেবে আপনি আর্ন করতে পারতেছেন আমাদের ইএনটিতে অ্যাজ ওয়েল অ্যাজ এন আউটডোর পেশেন্ট। আপনারা যদি আউটডোরে যান দেখবেন প্রতিদিন, আপনি যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আউটডোরে যান দেখবেন প্রতিদিন আপনার 150 থেকে 200 পেশেন্টের একটা মানে একটা ইনকাম, মানে একটা আউটগোয়িং এন্ড ইনকামিং একটা পেশেন্টকে আপনাকে হ্যান্ডেল করা লাগে। তো আপনি যদি আউটডোরে যদি এত পেশেন্ট আপনার হ্যান্ডেল করা লাগে, সেটা কিন্তু আপনার আউটডোরে যে রোগীগুলো আসে তারা কিন্তু সবাই কিন্তু সার্জারি লাগে না। অনেক পেশেন্ট আছে আপনার অ্যাকিউট কেসের পেশেন্ট আছে, অনেক পেশেন্ট আছে যারা আপনি ফরেন বডি আছে, আপনার অনেক পেশেন্ট আছে যারা যেগুলো আপনি আউটডোরে আপনি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন। সো আপনি, যেটা আমি মনে করি ইএনটি এমনই একটা সাবজেক্ট যেখানে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ এ সার্জন অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিজিশিয়ান আপনি একজন মেডিসিনের ডক্টরদের মতো আউটডোরে রোগীও দেখতে পাচ্ছেন এবং সাথে আপনি সার্জারিও করতে পারতেছেন। সো আমি যেটা বলি যে আপনি একজন ওপিডি পেশেন্ট দেখতে পাচ্ছেন, হিউজ পেশেন্ট ফর চেম্বার প্র্যাকটিস। আমাদের অনেক ফিমেল ডক্টর আছেন যারা হয়তো মানে সার্জারি পছন্দ করেন, আবার মনে করেন যে না আমি একটু চেম্বারও প্র্যাকটিস করতে চাই, তাদের জন্য কিন্তু ইএনটি আমি মনে করি একটা হিউজ অপরচুনিটি। এবং ইএনটি কিন্তু মনে হয় যে একটা ছোট্ট সাবজেক্ট, কিন্তু আসলে ছোট্ট না, এখন কিন্তু আমাদের ইএনটির অনেক সাব ব্রাঞ্চ হয়ে গেছে। যেমন আপনি যদি শুধু রাইনোলজি মানে শুধু নাক নিয়ে কাজ করতে চান, অথবা শুধু অটোলজি শুধু ইয়ার নিয়ে কাজ করতে চান, আপনি হেডনেক সার্জন হতে চান, হেডনেক সার্জন যারা তারা কিন্তু কিছুটা নিউরো সার্জারিও ফিলিংস পাবেন। সাথে আপনি ল্যারিঙ্গোলজি নিয়ে কাজ করতে চান, ল্যারিঙ্গোলজি নিয়ে কাজ করতে গেলে আপনি কিন্তু ভয়েস থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারবেন। সো আমি যেটা বলছি, লাইফ এজ এ ডিএলও ট্রেনি আপনি মানে আপনি যখন ডিপ্লোমা ট্রেনি থাকা অবস্থায় আপনার কি কি সুযোগ আছে, কি কি আপনি কাজ করতে পারেন, যেটা আমি বলি আমরা ডিপ্লোমা ট্রেনি থাকা অবস্থায় আমাদের কিন্তু হিউজ অপরচুনিটি থাকে। আমরা টনসিলেক্টমি এন্ড সেপ্টোপ্লাস্টি এই দুটো অপারেশন আমরা দেখা যায় ডিপ্লোমা ট্রেনি থাকা অবস্থায় আমরা কিন্তু খুবই স্পেশালি আমরা এই দুটো ট্রেনিং শিখতে পারি। এবং আমরা যেটা বলি ইএনটি তে মানি মেকিং সার্জারি বলা হয় টনসিলেক্টমি এন্ড সেপ্টোপ্লাস্টি, অর্থাৎ এটার হিউজ একটা পেশেন্ট আপনি আপনার মফস্বল এলাকায় আপনার গ্রামে পাচ্ছেন, সাথে আপনি আপনার শহরেও পাচ্ছেন। এছাড়া আপনি কি কি আছেন, আপনার দেখেন আপনার থাইরয়েড সার্জারির এক্সপোজার হচ্ছে, আপনি এফওএল আপনি যদি এফওএল প্র্যাকটিস করতে পারেন আপনি কিন্তু আউটডোর বেসিসে ইনভেস্টিগেশন যে ইনভেস্টিগেশন এফওএল অর্থাৎ ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি একটা ইনভেস্টিগেশন হিসেবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। যেমন যেমন আমরা দেখি কার্ডিওলজিস্টরা ইকোকার্ডিওগ্রাফি করেও কিন্তু এক্সট্রা এজ এ পেশেন্ট দেখলেন, ইকোকার্ডিওগ্রাফি করলেন, আবার আপনি দেখা যাচ্ছে পেশেন্টও দেখতে পারলেন। সেরকম আমরা ডিএলও মানে অর্থাৎ ইএনটি তে যারা আছেন তারা কিন্তু এফওএল করে এরকম একটা আলাদা একটা সার্ভিস আপনারা দিতে পারেন আপনাদের পেশেন্টদেরকে। এছাড়া আপনাদের ইএনটির ওপিডি এক্সপোজার হবে আপনারা যখন ডিএলও ট্রেনিং হিসেবে থাকবেন, আপনারা তো এই সার্জারি গুলা দেখতেই পারবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সবাই জানেন যে রেসিডেন্সি কোর্সে থাকা অবস্থায় আপনার যদি আপনি যদি অর্থোপেডিক্সে ট্রেনিং করেন, আপনি যদি ইএনটি তে ট্রেনিং করেন, সো দেখা যায় কি আপনাদের কিন্তু 2টা বছর বা 1টা বছর আমি যতদূর আমি যদি ভুল না হয়ে থাকে আপনাদের কিন্তু জেনারেল সার্জারিতে ট্রেনিং করা লাগে। সো দেখা যায় কি আপনি জেনারেল সার্জারিতে যদি ট্রেনিং করেন অর্থাৎ অ্যাপেন্ডিসেক্টমি দেখেন, আপনি যদি আরো অনেক জেনারেল সার্জারি যেসব ট্রেনিং গুলো করেন, দেখা যায় যে সে স্পেশালিস্ট সাবজেক্টে যখন আপনি যান, সে আপনি যদি অপথলমোলজিতে যান, আপনি যদি অর্থোপেডিক্সে যান, তখন দেখা যায় কি এই যে আপনার জেনারেল সার্জারি যে ট্রেনিংটা আছে এটা আপনার অবশ্যই ভালো, কিন্তু দেখা যায় আপনি এক্সপোজার হিসেবে বা আপনি প্র্যাকটিস করতে গেলে এই ট্রেনিংটা আপনার তেমন একটা কাজে আসে না। সো দেখা যায় যে ইএনটির যদি আপনি ট্রেনিং এ ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি আপনি ট্রেনিং এ যখন ঢুকবেন, আপনি কিন্তু মানে সোললি শুধুমাত্র ইএনটিরই আপনার এক্সপোজার হবে, ইএনটি বাদে আপনার কিন্তু অন্য কোনো এক্সপোজার হওয়ার সুযোগ নাই। সেজন্য আমি বলছি অনলি স্পেশালাইজড ইএনটি ট্রেনিং পাবেন, এখানে কোনো জেনারেল সার্জারির এক্সপোজারের দরকার নেই। এছাড়া আপনারা ফরেন বডি রিমুভাল যদি শিখতে পারেন, আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে মফস্বল অঞ্চলে দেখবেন ছোট ছোট বাচ্চারা কানের মধ্যে পুঁতি নিয়ে আসছে, নাকের মধ্যে পুঁতি ঢুকেছে, বিভিন্ন রকম অনেক রকম এরকম ধরনের পেশেন্ট আপনারা পাবেন, যেগুলো আপনি আসবেন জাস্ট আপনার শুধু এক্সপোজার থাকলে আপনি সাথে সাথে বের করে দিবেন রোগীর সাথে সাথে। আপনারা জানেন বাচ্চাদের নিয়ে আমাদের প্যারেন্টরা অনেক কনসার্ন থাকে, একজন কানের মধ্যে পুঁতি ঢুকাই ফেলে, যদি নাকের মধ্যে পুঁতি ঢুকাই ফেলে, বা যে কোনো যদি আপনার মনে করেন যে ফরেন বডি একটা যদি আপনার কয়েন খেয়ে ফেলে, আপনার প্যারেন্টরা কিন্তু অনেক কনসার্ন থাকে। আপনার কাছে আসা মাত্রই কিন্তু খুব খুব স্বল্প একটা সময়ের মধ্যে আপনি কিন্তু যদি এই মানে এই হ্যাসেলটা থেকে যদি পেশেন্টদের আপনি রিমুভ করে দিতে পারেন, তো আপনাদের পেশেন্টদের পার্সপেক্টিভ থেকেও কিন্তু আপনি অনেক দোয়া পাবেন। সো আপনি অ্যাজ ওয়েল অ্যাজ আপনি একজন সার্জন, আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ইনকাম করতে পারতেছেন, পেশেন্টের দোয়া পাচ্ছেন। এবং এছাড়া আমাদের সার্জারির কিন্তু আরেকটা স্পেশালিটি হচ্ছে আপনারা সার্জন হিসেবে যখন ট্রেনিং করেন, ডিএলও ট্রেনিং করবেন, আপনি অন্যান্য ব্রাঞ্চে
যখন ট্রেনিং করেন তখন দেখবেন আপনার ট্রেনিং থাকা অবস্থায় আপনাদের সিনিয়র যত ইএনটি সার্জন আছেন তারা দেখবেন বাইরে প্র্যাকটিস করে, তাদের সাথে আপনি অ্যাসিস্ট করে আপনি, এখন সবাই জানেন যে আপনারা ডিপ্লোমা কোর্সে যখন আছেন আপনারা কিন্তু 25,000 টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন। এটা কিন্তু আপনার একটা বিশাল সুযোগ যে আপনি যদি এফসিপিএস এ ঢোকেন 6 মাস পর পর আপনি স্যালারি পাচ্ছেন, কিন্তু এখন কিন্তু ডিপ্লোমাতে কিন্তু একদম প্রতি মাসে মাসে স্যালারি দিচ্ছে। এটা আপনার একটা বেনিফিট। এর সাথে কিন্তু আপনি আপনার সার্জনদের সাথে যদি ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, আপনার প্রফেসর স্যার, আপনার অ্যাসোসিয়েট প্রফেসর স্যারদের সাথে বাইরে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু বাইরে অ্যাসিস্ট করলেও কিন্তু আপনারা ভালো একটা স্যালারি পাবেন। সো ফিউচার পার্সপেক্টিভ কি, দেখেন আপনারা যারা কনজারভেটিভ ফিজিশিয়ান হিসেবে কাজ করতে চান, দেখেন আপনার ইএনটি, আপনারা অনেকে আছে আপনার সার্জারিতে সার্জন হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, কিন্তু শুরুর দিকে আপনি হয়তো সার্জারি করতে পারতেছেন না। শুরুর দিকে এমন হতে পারে আপনার হাতে অনেক পেশেন্ট আসতেছে না, অনেক পেশেন্ট কম আসছে, তখন কিন্তু আপনি একজন কনজারভেটিভ ফিজিশিয়ান হিসেবে কাজ করতে পারতেছেন। কিভাবে? আপনি শুধু যদি আপনার নলেজটা বাড়ান, আপনি একজন স্পিচ থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারেন। অনেক পেশেন্টদের তাদের ভয়েস ডেভেলপ করে না, হ্যাঁ, ডাম্ব অ্যান্ড ডিফ পেশেন্ট, এদেরকে স্পিচ থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারেন। এবং এছাড়া আমাদের যাদের কোমরবিডিটিস আছে তাদের অনেক পেশেন্টদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট আপনাদের অনেক বেশি ডিল করতে হয়। স্লিপ মেডিসিন, এই ধরনের ফিল্ড গুলা কিন্তু এখন ইএনটি সার্জনরা কিন্তু এই ফিল্ড গুলা নিয়ে নিচ্ছে। সো তাতে কি দেখা যাচ্ছে যে আপনাদের আউটডোরে বা আপনাদের বাইরের একটা এই যে কনজারভেটিভ যে রোগীগুলো আছে এগুলো কিন্তু সবাই কিন্তু আপনাদের ইএনটি সার্জনের কাছে আসতেছে। আচ্ছা, এরপরে আপনারা যারা হেড নেক সার্জন হবেন, আপনারা কিন্তু দেখেন আমাদের ইএনটি তে আমাদের সাবজেক্টটার নাম কি অটো ল্যারিঙ্গোলজি হেড এন্ড নেক সার্জারি, অর্থাৎ আপনি ইয়ার নোজ থ্রোটের উপর কাজ করতেছেন, সাথে হেড এন্ড নেক সার্জারি নিয়েও কাজ করতেছেন। তাহলে দেখেন আপনি যখন হেড নেক সার্জারি নিয়ে কাজ করতেছেন আপনি কিন্তু একজন নিউরো সার্জনের একটা টেস্ট পাবেন। কেন? কারণ আপনি যদি ফাইবার অপটিক অর্থাৎ ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আপনারা যদি এইটা ভালো রপ্ত করতে পারেন, তখন কিন্তু আপনারা পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার গুলা যেগুলো আমাদের নিউরো সার্জনরা করে, যেহেতু স্পিনয়েড সাইনাস আমাদের নেজাল, মানে আপনারা দেখেন আপনারা যারা এই যে মানে কি বলে নেজাল, মানে নাকের টিউমারের যে পেশেন্ট গুলো আসে, বা আপনার যে মানে নাকের যে টিউমারের যে রোগীগুলো আছে আমরা কিন্তু অনেক ফেস করি আমাদের এখন। তো যারা ফেসের এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন তারা কিন্তু ফার্দার একজন নিউরো সার্জন হিসেবে কাজ করার একটা অনুভূতি পাবেন। এছাড়া আপনারা কিন্তু একটা ইউ ক্যান টেক দ্য প্লেজার অফ এ প্লাস্টিক সার্জন। কিভাবে? আপনারা যদি অগমেন্টেড রাইনোপ্লাস্টি শিখে ফেলতে পারেন, আপনারা যদি ক্লেফট প্যালেট সার্জারি করতে পারেন, এগুলো কিন্তু এখন ইএনটি সার্জনরা অনেক করে। ইভেন দেখেন আমাদের যত নায়ক নায়িকারা আছে, আপনাদের বলিউড দেখেন, হলিউড দেখেন, সবাই কিন্তু দেখবেন যে নাক নিয়ে অনেক কনসার্ন, তারা কিন্তু রাইনোপ্লাস্টির জন্য কিন্তু প্লাস্টিক সার্জারির কাছে যেত একসময়, কিন্তু এখন যদি আপনি একজন ভালো রাইনোলজিস্ট হতে পারেন তারা কিন্তু ছুটে ছুটে আপনার কাছেই আসবে। সো আপনি কিন্তু একজন নিউরো সার্জন হতে পারেন, আপনি একজন প্লাস্টিক সার্জনের, অর্থাৎ আপনি ইএনটি তে যদি আপনি ক্যারিয়ার করেন এই এই সাবজেক্ট গুলার কিন্তু একটা সুন্দর একটা ফিল নিতে পারবেন। এছাড়া আপনারা জানেন যারা বিসিএস ডক্টর আছেন, বিসিএস পাস ডক্টর আছেন, আপনারা সবাই জানেন আমাদের উপজেলা লেভেল, সদর হাসপাতাল, এই সব জায়গায় কিন্তু কনসালটেন্ট পোস্ট ক্রিয়েট হয়েছে। সো আপনি কিন্তু ডিপ্লোমা পাশ করেই কিন্তু এই পোস্ট গুলাতে আপনি ঢুকতে পারবেন। এছাড়া আপনাদের আরেকটা কনসার্ন থাকে, আমাদের ফিমেল ডক্টররা যারা আছেন তারা কিন্তু অনেক সময় বলেন যে আমরা ফ্যামিলি, বেবি, মানে আমাদের পরিবারকেও আমি সময় দিতে চাই, আমার ছোট বাচ্চা আছে, আমাদের ট্রেনিং পিরিয়ড, এগুলো করে আমি ব্যালেন্স করে কি এই ট্রেনিংটা করতে পারবো কিনা। সো আমি যেটা বলতে চাই, আমাদের ইএনটি তেও কিন্তু নাইট ডিউটি থাকে, ইভিনিং ডিউটি থাকে, মর্নিং ডিউটি থাকে, কিন্তু আমাদের সুবিধাটা হচ্ছে কি আমাদের নাইট ডিউটিটা কিন্তু অত হেক্টিক না। অর্থাৎ আপনারা সবাই জানেন যারা গাইনিয়ান অফিসের ট্রেনিং করেন, আমি সাবজেক্টের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আপনাদের কিন্তু অনেক মানে পেশেন্ট লোড নিতে হয়, অনেক বার্নিং লোড নিতে হয়। দেখা যায় একটা নাইট করতে গেলে আপনি ঘুমানোরই সময় পাচ্ছেন না, এত লোড নিতে হয়। সো দেখা যায় যে যাদের ফ্যামিলি আছে, যেসব আপুদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাদেরকে এরকম নাইট ডিউটি, মানে এরকম মানে হেক্টিক ডিউটি করে এসে বাচ্চা কাচ্চা পরিবার সামলানো কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। বাট ইএনটির ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আপনাদের অনেক পেরিফেরি ইনস্টিটিউশন আছে যেখানে নাইট ডিউটি নাই, আপনাকে অন কলে নাইট ডিউটি করতে হয়। কিন্তু ঢাকা মেডিকেল বা অন্যান্য জায়গা আছে এখানে আপনাকে নাইট ডিউটি করা লাগতে পারে, কিন্তু সেই গাইনিয়ান অফিসের মতো অতটা হেক্টিক নাইট ডিউটি না, এটা বলতে পারি। এছাড়া আপনার ইনডোর পেশেন্ট ম্যানেজমেন্ট কিন্তু অনেক স্পেশালাইজড ম্যানেজমেন্ট হয়। এখানে কিন্তু ডিরেক্ট অনেকে আছে ইএনটি তে ডিরেক্ট ভর্তি হয়, অনেক জায়গা আছে কিন্তু ডিরেক্ট ইএনটি তে ভর্তি হতে পারে না, রোগীগুলো আগে আউটডোরে একজন রেসিডেন্ট সার্জনকে দেখায়, তারপরে উনি ভর্তি দিলে তারপরে এসে আপনার ওয়ার্ডে ভর্তি হয়। সো দেখা যায় আপনার এই হাজার হাজার মেডিসিন ইউনিটের মতো, হাজার মেডিসিন ইউনিটে আপনারা জানেন হাজার হাজার রোগী ভর্তি হয়। সো এত বার্ডেন আপনার নেওয়া লাগবে না। সো আপনার ট্রেনিংটা আমি যেটা মনে করি, আপনার ইএনটি তে আপনার ট্রেনিং পিরিয়ডে আপনি কিন্তু অত হেক্টিক ট্রেনিং হবে না, আপনি স্মুথ ট্রেনিং করতে পারবেন। এছাড়া আমাদের ইমার্জেন্সি প্রসিডিউর আছে,
ইমার্জেন্সি প্রসিডিউর কিন্তু অত হেক্টিক না। আপনারা জেনারেল সার্জারি ট্রেনিং যারা করেন দেখেন যে বাস্ট অ্যাপেন্ডিক্স, বিভিন্ন মনে করেন যে অ্যাবসেসের রোগী, বিভিন্ন রকম রোগী অনেক সময় আসে। আপনাদের মানে কন্টিনিউয়াস কিন্তু একটা দৌড়ের উপর থাকতে হয়। এছাড়া অর্থোপেডিক্সে ভাঙাচোরা রোগী অনেক, ইমার্জেন্সি অ্যাক্সিডেন্টের রোগী অনেক আসে, অনেক দৌড়ের উপর থাকতে হয়। কিন্তু আমি যেটা বলতে পারি ইএনটিতে আপনার এরকম এত হ্যাসেল নেওয়া লাগবে না, ঠিক আছে। সো এরপরে আমাদের আসেন চেম্বার প্র্যাকটিস অপরচুনিটি আপনার কিরকম আছে। আপনারা সবাই জানেন এখনো আমাদের গ্রাম অঞ্চলে বা মফস্বল লেভেলে ইএনটি স্পেশালিস্ট কিন্তু এখনো অত বেশি নাই। এখনো কিন্তু ডক্টররা কোয়াকদের কাছেই যায়। সো আপনারা যারা ডিপ্লোমা পাশ করে ফেলতে পারবেন 2 বছরের মধ্যে, পাশ করার সাথে সাথে কিন্তু আপনি কনসালটেন্ট হিসেবে আপনার উপজেলা লেভেলে প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন। এছাড়া আপনারা যারা ডিওলো পাশ করবেন, পাশ করার সাথে সাথে এখনো কিন্তু কর্পোরেট যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু রেজিস্টার পোস্ট অনেক ফাঁকা আছে। আপনারা চাইলে ডিপ্লোমা পাশ করেই কিন্তু রেজিস্টার পোস্টে ঢুকতে পারবেন, যেখানে আপনার স্টার্টিং স্যালারি কিন্তু 60-70,000 দিয়ে শুরু হবে। এরপরে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবেন উইদিন শর্ট টাইম। দেখা যায় যে একজন গভর্নমেন্ট মানে বিসিএস ক্যান্ডিডেট, বিসিএস পাস ডক্টর যারা, তাদের দেখা যাচ্ছে ডিএলও পাস করে তাদের পোস্টিং প্রমোশন পেতে সময় লাগতে পারে। কিন্তু একজন প্রাইভেট যারা ট্রেনি আছে বা প্রাইভেট ডক্টর যারা আছে তারা ডিপ্লোমা অতি দ্রুত পাশ করেই কিন্তু আপনারা একজন রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে পারবেন। এখনো ডিএলও পাস আর আরেকটা জিনিস, ডিএলও পাস রেশিও কিন্তু অনেক এক্সেলেন্ট। আপনারা যদি, আপনারা অনেকেই মানে এই যে যারা ক্যারিয়ার চয়েস করতে চান, আপনারা আপনারা যদি বিএসএমএম ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটে ঢুকলে আপনারা আগের বছরের ডিপ্লোমা পাশের রেজাল্ট গুলো আপনারা বের করতে পারবেন, অথবা যারা কোর্সে আছে তাদের কাছে জিজ্ঞেস করলেই আপনারা বের করতে পারবেন। সো আপনারা দেখবেন ডিএলও তে পাশের রেশিও কিন্তু খুবই ভালো। চ্যালেঞ্জেস অ্যাজ এ ডিএলও ডিগ্রি হোল্ডার আপনার কি কি চ্যালেঞ্জেস হতে পারে দেখেন। আপনারা যখন ডিপ্লোমা কোর্সে ঢুকবেন তখন আপনাদের একটু সমস্যা হতে পারে। কেন? অনেকেই বলতে পারে যে আরে ডিপ্লোমা ডিগ্রি এটা কেমন ছোট একটা ডিগ্রি, এরকম ভাবে আপনাকে অপমান করতে পারে, এর একটা সম্ভাবনা আছে। বাট আমি যেটা বলি, আপনি যদি একটু স্মার্টলি প্রিপারেশন নেন, আপনি ডিপ্লোমা ডিএলও পাস করলেন। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি ডিএলও পাস করার পরই এফসিপিএস পার্ট 1 পাস করছি। সো দেখা যায় যে আমাকে কিন্তু ওই মানে যে একটা ডিপ্লোমা কোর্সে ঢুকলে এরকম একটা সমস্যা অনেকের হয় যে অনেকেই বলে ছোট ডিগ্রি আর ডিপ্লোমা ডিগ্রি, অনেকে ডিএমএফ দের সাথে তুলনা করে, আচ্ছা ডিপ্লোমা পাস ডাক্তার তাদের সাথে তুলনা করে, অনেকে এটা নিয়ে একটা মনোকষ্টে ভুগে। সো আমি যেটা বলি, আপনার মনোকষ্টে ভুগার কোনো দরকার নেই। আপনি স্মার্টলি যদি প্রিপারেশন নিতে পারেন আমাদের সিনাপসের সাথে থেকে, তাহলে আমরা কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু এমন ভাবে কম্বাইন্ডলি প্রিপারেশন নেই যাতে আপনি এফসিপিএস, ডিএলও আর এমএস আপনি একই সাথে ছোট ডিগ্রি সাথে কম্বিনেশন হিসেবে বড় ডিগ্রি করতে পারবেন। সো আমি যেটা বলি, ডিএলও এন্ড এফসিপিএস যে এই কম্বিনেশনটা একটা স্মার্ট কম্বিনেশন, এবং আরেকটা যেটা বলেছি এমএস এন্ড এফসিপিএস, এটা একটা স্মার্ট কম্বিনেশন। আচ্ছা, এবার ওয়ার্কলোড ডিউরিং ট্রেনিং কিভাবে, কেমন ওয়ার্কলোড থাকে, এটা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করে। যেমন বিজি ইনস্টিটিউশন লাইক ডিএমসি, সেখানে নাইট ইভিনিং এ অনেক নাইট ইভিনিং করা লাগে, কিন্তু ওয়ার্কলোডটা কিন্তু অ্যাজ ওয়েল এজ অন্যান্য ফ্যাকাল্টি থেকে কিন্তু কিছুটা কম। পেরিফেরি মেডিকেল কলেজ, যেমন আমরা যদি বলি খুলনা মেডিকেল বা কুমিল্লা মেডিকেল বা মনে করেন যে বা আপনার চিটাগাং মেডিকেল, এখানে কিন্তু আপনার ওয়ার্কলোডটা একটু আলাদা। এবং এই লার্নিং কার্ভটা ডিএলও ট্রেনিংদের জন্য অনেক ভালো। আমাদের ইএনটি সার্জন যারা সিনিয়র সার্জন আছেন তারা কিন্তু অনেক কোঅপারেটিভ, আমাদেরকে অনেক ভালোভাবে শেখান। আপনি কিছু না, আপনি যদি ডিএলও ট্রেনিং এ থাকা অবস্থায় শুধু 2টা সার্জারি শিখতে পারেন, টনসিলেক্টমি এন্ড সেপ্টোপ্লাস্টি, আপনি এটা দিয়ে আপনি কিন্তু হিউজ মানে আর্নিং করতে পারবেন। এটা আপনার বিশাল একটা সুবিধা, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। সো ডিএলও এক্সাম এন্ড পাস রেট আমি যেটা বলতে পারি অন্যান্য ফ্যাকাল্টি থেকে, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি ডিপ্লোমার পাস রেট কিন্তু ফ্যান্টাস্টিক একটা পাস রেট। এবং ইএনটি প্রফেসর যারা আছেন তারা কিন্তু আমাদের প্রতি খুবই কাইন্ডনেস দেখান, কারণ তারা জানেন যে ডিওলো ট্রেনি যারা, এরা কম সময়ের একটা ডিগ্রি, সো তারা চাইলেও অনেক বেশি কিছু জানতে পারবে না। সো তাদেরকে পরীক্ষাটাও কিন্তু সেরকম নেয়, কিন্তু আপনার কিন্তু পাস করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে স্মার্টলি পড়তে হবে এবং রেগুলার আপনাকে যেতে হবে, এবং মিনিমাম নলেজ কিন্তু আপনার রাখতে হবে, ঠিক আছে। পার্সিভারেন্স ইজ এ মাস্ট ফর এভরি এক্সাম পাসিং। রেগুলারিটি, পাংচুয়ালিটি মেক ইউ এ গ্রেট হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ মাস্ট ফর পাসিং। ঠিক আছে, আপনার পাংচুয়ালিটি, রেগুলারিটি থাকলে আপনি অবশ্যই পাস করবেন, এবং আপনার যে প্রফেসরের আন্ডার আপনি ট্রেনিং করতেছেন দেখবেন ওই প্রফেসরই কিন্তু আপনাকে পাস করায় নিয়ে আসবে। সো হাউ টু প্রিপেয়ার ফর ডিএলও এক্সামিনেশন, আমি যেটা বলি, যেটা আমাদের
জুনিয়া আপু একটু আগে বলে গেছেন, আপনারা সবাই জানেন ডি অর্থো, ডিএলও, ডিজি অর্থাৎ সার্জারি ফ্যাকাল্টির যত প্রিপারেশন, সমস্ত প্রিপারেশন কিন্তু সেম। আপনার কিন্তু একই প্রিপারেশন নিতে হবে। আপনার কিন্তু বেসিক পোর্শন, তার সাথে আপনার বেলিয়ান লাভের পোর্শনটা পড়তে হবে সার্জারি পোর্শনের জন্য। এখন যেটা হচ্ছে ডিএলও, আমি যেটা সবসময় বলি যাদের ড্রিম আছে ডিএলও, তাদেরকে আমি বলি আপনি ডিএলওর সাথে এফসিপিএস পার্ট 1টাও আপনি এই কম্বিনেশনটা নিয়ে নেন। আপনি স্মার্টলি পড়ার সময় এই পড়ার সময় কোনটা মিল কোনটা অমিল এটা একটু দেখে নেন। তাহলে আপনার প্রিপারেশন হবে কি, আপনি ডিএলও পাস পরীক্ষা দেওয়ার, মনে করেন মার্চে যদি ডিএলও দেন, তার 3 মাস পরে আপনার জুলাইতে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। আপনি যদি স্মার্টলি প্রিপারেশন নেন, আপনি যদি ডিএলও খুব ভালোভাবে পড়েন, বেসিক পোর্শন খুব ভালোভাবে পড়ে ডিএলও দেন, তারপরে যেটুকু ক্লিনিক্যাল এফসিপিএস পার্ট 1 এর পোর্শন থাকবে, সেটার জন্য আমরাই সিনিয়র্স মেডিকেল একাডেমি কিন্তু এফসিপিএস পার্ট 1 এর জন্য আছি, আমরাই আপনাদের গাইড করতে পারবো। সেটা নিয়েও আমি কথা বলবো একটু পরেই। সো আপনি পাস করার সাথে সাথে কিন্তু আপনি এই কোর্সে ঢুকে যেতে পারবেন, ঠিক আছে? সো এটা আমি বলি যে আপনারা, আপনাদের জন্য কিন্তু এরকম সুযোগ আছে, ঠিক আছে? আর যেটা বলি যে আপনাদের যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ডিপ্লোমা আপনাদের স্বপ্ন হয়, আপনাদের যদি এফসিপিএস স্বপ্ন হয়, আপনার যদি এমএস স্বপ্ন হয়, আপনার যেটাই স্বপ্ন হোক, আপনার সামনে যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষাটা আপনার পড়াশোনা করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি আপনার প্রিপারেশন কমপ্লিট নাও থাকে, তবু আপনি পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি যখন ডিপ্লোমা পরীক্ষা দিতে যাবেন, আমি একটু পরে বলবো, আপনি যদি বেসিক পোর্শনটা ভালো করে যান, তাহলে কি হবে, আপনি জুলাইতে যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে যাবেন, আপনি কিন্তু বেসিকের প্রিপারেশন দিয়েই কিন্তু আপনি এই পরীক্ষাটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, আপনি কিন্তু পরীক্ষায় যতগুলো পরীক্ষা রেগুলার পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এবং এছাড়া আমি যেটা বলি, যারা ডিপ্লোমা অথবা রেসিডেন্সি পরীক্ষা দিতে চান, তারা অবশ্যই আমাদের সিনাপসের একটা সুন্দর বই আছে কিউ ওয়ার্ল্ড, যেটা অনেক সুন্দর একটা বই, যেখানে কালার ছবি দিয়ে প্রত্যেকটা কোশ্চেনের এলাবোরেটলি ব্যাখ্যা করার চেষ্টা করা আছে। সো যারা ডিপ্লোমা পরীক্ষা দিতে চান ডিএলও, তারা অবশ্যই কিউ ওয়ার্ল্ড এর বেলিয়ান লাভের সার্জারি পোর্শনটা অবশ্যই সলভ করবেন, যেটা আমাদের এরপরের স্লাইডে আমি দেখাচ্ছি। যেটা আমাদের এই যে কিউ ওয়ার্ল্ড বইটা, এটার পুরোনো ভার্সনের ছবি দেওয়া আছে, আপনার নতুন ভার্সনটা কিনে নিয়ে কোশ্চেন সলভ করবেন। পাস করার জন্য আপনি এমএস বলেন, ডিপ্লোমা বলেন, এফসিপিএস বলেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ ইজ এ মাস্ট। সো এখন যেটা কথা, আপনারা ডিপ্লোমা পাশের পরে কিভাবে এফসিপিএস আর এমএস এর প্রিপারেশন নেবেন, আপনারা সবাই, আমি একটু পরে দেখাবো, এফসিপিএস, এমএস এন্ড ডিএলও এই সমস্ত পরীক্ষার 70% প্রিপারেশন কিন্তু সেম। সো আপনি এফসিপিএস বলেন, এমএস বলেন, ডিএলও বলেন, আপনি সেম প্রিপারেশন নিয়ে কিন্তু 70% কভার করতে পারবেন। এখন অ্যাডিশনাল 30% প্রিপারেশন আপনার দরকার এফসিপিএস পার্ট 1 এন্ট্রির জন্য। সেই 30% প্রিপারেশন কিন্তু আমরাই আপনাদের নিয়ে দেবো। সো আপনারা যদি আমাদের ডিপ্লোমার যে একটা ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ যেটা আছে, এই ব্যাচে ভর্তি হন, আপনি ডিপ্লোমা পরীক্ষাটা একদম সুন্দরভাবে দেন। দেওয়ার পরে আমরা মার্চ থেকে আমরা আবার আপনার এফসিপিএস পার্ট 1 এর সেশনে আপনি পরীক্ষা দিয়ে আমাদের সাথে ভর্তি হয়ে যাবেন। এবং তাহলে কিন্তু আপনাদের দেখবেন যে আপনি এফসিপিএস হয়ে গেল, আপনি যখনই এফসিপিএস পার্ট 1 পাস করে আপনি ডিএলও ট্রেনিং এ ঢুকবেন, তখন কিন্তু কেউ আপনাকে ছোট করে কথা বলতে পারবে না। যেটা আপু একটু আগে বলে গেছে যে ডিপ্লোমা কোর্সে ঢুকলে অনেকেই নাক ছিটকায়, আর ডিএলও এটা কোনো ডিগ্রি হলো, ছোট ডিগ্রি। কিন্তু আপনি পার্ট 1 পাস করে যখন আপনি কোর্সে ঢুকবেন, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু সবাই আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, সবাই আপনাকে বলবে যে না, ও পার্ট 1 পাস করে, ওকে এই কাজগুলো দাও, এই কাজগুলো যেন ও শেখে। সো এটাই কিন্তু হবে। সো বেলিয়ান লাভ সার্জারি বুক, যেটা এমএস এবং ডিএলও প্রিপারেশনের জন্য লাগবে, বাট এফসিপিএস পার্ট 1 ইএনটি প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের এই বইটা লাগবে না। আর এফসিপিএস পার্ট 1 ইএনটির জন্য আমরা কিন্তু সাম ফ্যান্টাস্টিক কোর্স আমরা চালু রাখছি, সেটা আমরা দেখাবো একটু পরে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি ডিএলও পাস করেই যান, আপনার 1 ইয়ার ট্রেনিং এক্সামশন আছে, আপনি মিড টার্মে বসার আগে 1 বছরের কিন্তু আপনার ট্রেনিং এক্সামশন পাবেন। আচ্ছা, যেটা আমি বলি এখন একটু আপনার যদিও অন্য ট্র্যাকের কথা, যেহেতু আমরা আজকে ডিএলও কোর্স নিয়ে কথা বলছি, কিন্তু তারপরে একটু আপনাদের দেখাতে হবে কম্বিনেশন প্রিপারেশনের জন্য। আর আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার কতটুকু ডিএলওর সাথে পড়তে হবে, তাহলে আপনার এফসিপিএস পার্ট 1টা সিকিউর করা সহজ হবে। আপনারা সবাই জানেন এফসিপিএস পার্ট 1 কোর্সে অ্যানাটমিতে 50টা কোশ্চেন, ফিজিওলজি 50টা, প্যাথোলজি 50টা, এই 3টা পোর্শনে 150টা কোশ্চেন থাকে। এই প্রত্যেকটা পোর্শনে বেসিক পোর্শন থেকে কিছু কোশ্চেন আসে, যেটা এফসিপিএস পার্ট 1 এ বেসিক থেকে আপনার মনে করেন যে আপনি 70% কোশ্চেন পাবেন, এবং না 60% কোশ্চেন পাবেন বেসিক থেকে, আর 40% ইএনটি স্পেশালাইজড পোর্শন থেকে কোশ্চেন পাবেন, এবং 4 ঘন্টার একটা পরীক্ষা হয়। অর্থাৎ আপনি যদি অ্যানাটমির কথা চিন্তা করেন, আপনার দেখা যাচ্ছে যে ইএনটি অ্যানাটমি থেকে আপনার অনেক কোশ্চেন আসবে। ফিজিওলজির কথা যদি চিন্তা করেন, তাহলে বেসিক ফিজিওলজি, যেটা আপনার ডিএলওর জন্য লাগবে, আপনার এফসিপিএস পার্ট 1 ইএনটির জন্য লাগবে। সো আপনি বেসিক ফিজিওলজি খুব ভালোভাবে পড়লেন, ইএনটি ফিজিওলজিটা আপনার বাদ থাকবে। ইএনটি ফিজিওলজি আপনি যখন আমাদের সিনাপসের কোর্সে ভর্তি হবেন, আমরা ইএনটি ফিজিওলজি আপনাকে পড়াই দেবো। সো বেসিক প্যাথোলজিতে যখন আপনি পড়বেন, বেসিক প্যাথো, মাইক্রো, ফার্মা, সব বেসিক যখন পড়বেন, সেটা দিয়ে কিন্তু আপনার ডিএলও প্রিপারেশন হয়ে যাবে। আর বাকি যতটুকু থাকবে এফসিপিএস এর জন্য, অর্থাৎ ইএনটি প্যাথোলজি, ইএনটি ফার্মাকোলজি, ইএনটি
মনে করেন এমব্রায়োলজি বা ইএনটি যে স্পেশালাইজ পোর্শন থাকবে সেটা কিন্তু আমরা এফসিপিএস পার্ট 1 আপনাকে দেখাই দিব। সো এখন আমি যেটা বলি অ্যাজ এ হোল যদি চিন্তা করেন আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেখবেন ডিএলও এবং এমএসএ আপনার এই টোটাল যদি 100 মার্কস এর পরীক্ষা হয় মার্ক ডিস্ট্রিবিউশন ওভারঅল এরকম হয় যে অ্যানাটমিতে 15 থেকে 20% কোশ্চেন আসে এবং অ্যানাটমিতে কিন্তু অল সিস্টেম কভার করতে হয়, অর্থাৎ আপনার অ্যাবডোমেন, এক্সট্রিমিটি, হেড নেক, মানে সবকিছু, থোরাক্স সবকিছু করতে হয়, ঠিক আছে। কিন্তু আপনি যদি এফসিপিএস পার্ট 1 ইএনটি দিতে চান তখন কিন্তু আপনার অ্যাবডোমেন, এক্সট্রিমিটি এটা কিন্তু আপনার একদমই লাগছে না। তো তাহলে কি হচ্ছে, আপনি যখন ডিএলও এমএস পরীক্ষা দিবেন আপনি অ্যাবডোমেন এক্সট্রিমিটি পড়েন কোনো সমস্যা নেই, ডিএলও যেই পাস করে যাবেন অ্যাবডোমেন এক্সট্রিমিটি বাদ, ওটা আপনার লাগতেছে না, তখন আপনার শুধু হেড নেক এন্ড থোরাক্স বলেই যাচ্ছে। এবার দেখেন ফিজিওলজি, ফিজিওলজি দেখেন ডিএলও এবং এমএস এখানে কিন্তু সেম 15 থেকে 20%, কিন্তু এফসিপিএস এ 25%, অর্থাৎ এই ফিজিওলজিতে কিন্তু আপনি বেসিক ফিজিও, তাহলে দেখেন আপনি ডিএলও যখন প্রিপারেশন নিচ্ছেন আপনি কিন্তু এই যদি এই প্রিপারেশন গুলো নিয়ে নেন তাহলে কিন্তু আপনার এফসিপিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে। তাহলে বাদ যেটুকু আপনি কিন্তু কিছুই বাদ থাকতেছে না, বাদ থাকতেছে ইএনটি রিলেটেড স্পেশালাইজড পোর্শন, সেই পোর্শনটুকু পড়ানোর জন্য আমরা ইএনটি টেক্সট বুক কেয়ার ব্যাচ চালু রাখছি, কোনো সমস্যা নাই। সেটা আমি যেটা বলি যাদের ডিএলও তারা এখনই আমাদের ডিপ্লোমার যে ব্যাচটা আছে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ, আপনি এই লং ব্যাচে ভর্তি হন এবং এমন ভাবে ভর্তি হন, এমন ভাবে পড়াশোনা করেন যে আপনি বেসিকের যে এখানে আপনার বেসিকের জন্য যে প্রতিটা ক্লাস হবে, আপনার অ্যানাটমির যে ক্লাস নিবে একজন, ধরেন আপনার হেড নেকের ক্লাস নিবে আমাদের আহসান ভাই, তার ক্লাসগুলো করলে আপনি আহসান ভাই ফ্যান হয়ে যাবেন, এমব্রায়োলজির ক্লাস তার ফ্যান হয়ে যাবেন, আপনার প্রত্যেকটা সেগমেন্ট, আপনার ফিজিওলজি আমাদের রেসপিরেটরি ফিজিওলজি দিবে নাভেদ ভাই, নাভেদ ভাইয়ের ক্লাস যদি আপনি করেন আপনি তো রেসপিরেটরি ফিজিওলজির বস হয়ে যাবেন, কারণ আপনার এখানকার যে ক্লাসগুলো নিচ্ছে আপনার একজন রেসপিরেটরি ফিজিওলজি ক্লাস নিচ্ছে কিন্তু একজন রেসপিরেটরি রেসিডেন্ট, অর্থাৎ রেসপিরেটরি মানে একজন মানে রেসপিরেটরি স্পেশালিস্ট আপনাকে ক্লাস নিচ্ছে। আপনি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি ক্লাস করতেছেন তখন দেখবেন যে একজন ডিকার্ড করা অর্থাৎ কার্ডিওলজি কোর্সে আছে এমন একজন আপনাকে ক্লাস নিচ্ছে, অর্থাৎ আপনি সিনাপসের কিন্তু ক্লাসগুলো পাচ্ছেন একদম কোয়ালিটি ক্লাস। আপনার বায়োকেমিস্ট্রি ক্লাস নিচ্ছেন দেখবেন একজন এমপিএল বায়োকেমিস্ট্রি একজন রেসিডেন্ট বা আপনার নন রেসিডেন্ট আপনার ক্লাস নিচ্ছে, তো আপনার ক্লাসগুলো কিন্তু কোয়ালিটি ক্লাস হবে। সো আপনি ইন্টেনসিভ কেয়ার ব্যাচে ভর্তি হন, এই ক্লাসগুলো আমাদের সিনাপসের, আপনি প্যাথোলজি যখন ক্লাস করবেন দেখবেন আপনার একজন প্যাথোলজিস্ট আপনাকে ক্লাসটা দিচ্ছেন। সো আপনি এরকম আপনার জন্য বেলিয়ান লাভ যখন ক্লাসটা করবেন তখন দেখবেন আমাদের সার্জারির পলাশ ভাই একটু মানে বস একটা স্যার, সো তার ক্লাসটা যখন করবেন আপনি তার ফ্যান হইতে বাধ্য। সো আপনি আমাদের বেসিকের যে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচে ভর্তি হবেন তখন আপনি অন্য কোনো চিন্তা, আপনি এফসিপিএস এর চিন্তা বাদ দিয়ে একদম ফুল ফোকাস, আপনি যদি পুরো 100% যদি ডিএলও বা এমএস এর যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে কি হবে, আপনি কিন্তু ডিএলও তে চান্স পেয়ে যাবেন। তারপরে কি আমি যেটা বললাম 30% প্রিপারেশন আপনি একটু আলাদা, অর্থাৎ আপনাকে যখন দেখা যাবে কি অ্যানাটমিতে আপনার হেড নেকের একটু একটু বেশি পড়তে হবে, ফিজিওলজি দেখা যাবে কি ইএনটি ফিজিওলজি আপনাকে পড়তে হবে, প্যাথোলজি পড়তে গেলে দেখা যাচ্ছে একটু ইএনটি ঢিংরা আপনাকে পড়তে হবে, ইএনটি রিলেটেড প্যাথোলজি পড়তে হবে, ফার্মাকোলজি ইএনটি রিলেটেড মাইক্রোবায়োলজি আপনাকে পড়তে হবে। সো এই ইভেন বেলিয়ান লাভ তখন কিন্তু আমাদের এফসিপিএস এ লাগবে না। দেখেন 20% কোশ্চেন আপনার ডিএলও বা এমএস পরীক্ষায় আসবে কিন্তু এফসিপিএস এ কিন্তু অনলি 4%। সো আপনি এফসিপিএস এ কিন্তু বেলিয়ান লাভ বাদ, আপনার লাগবেই না। বায়োস্ট্যাটিস্টিক্স এ কিন্তু ইউজুয়ালি কোশ্চেন আসে না, কিন্তু 2023 মার্চ জুলাই সেশনে কিন্তু একটা কোশ্চেন ছিল, গত সেশনে ছিল কিনা আমার জানা নেই। তো বায়োস্ট্যাটিস্টিক্স থেকে ইউজুয়ালি ডিএলও এমএস এ আসে না, কিন্তু আপনাকে এফসিপিএস এ লাগে। এবং বায়োস্ট্যাটিস্টিক্স এ আমরা সিনাপস মেডিকেল একাডেমি থেকে মোজাম্মেল হক স্যারের একটা বস ক্লাস আপনারা পাবেন, যার ক্লাসটা করলে আপনার আর অন্য কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার ওভারঅল প্রিপারেশন। সো আমার কথা হচ্ছে ভাইয়া আপনি স্মার্টলি প্রিপারেশন নেন, আপনি কম্বিনেশন প্রিপারেশন নেন, অর্থাৎ আপনি এমন ভাবে প্রিপারেশন নিবেন যে আপনাকে কেউ নাক সিটকাবে না, আরে ডিএলও কোর্সে আসছে, এটা কোনো মানে ডিপ্লোমা কোর্সে থাকলে আপনাকে নাক সিটকাতে পারবে না। আপনি এফসিপিএস পার্ট 1 করে ডিপ্লোমা কোর্সে যখন ঢুকবেন দেখেন মার্চে আপনার কিন্তু ডিপ্লোমা পরীক্ষা হবে, আপনার সেশন মার্চে ডিপ্লোমা পরীক্ষা দিয়ে কিন্তু আপনার সেশন শুরু হবে জুলাইতে। সো আপনি জুলাইতে যখন ট্রেনিং এ ঢুকবেন জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনার এফসিপিএস পরীক্ষা হবে, অর্থাৎ মার্চে আপনি যেই পাশ করে গেলেন ডিপ্লোমা তারপরে কিন্তু 3 মাস আপনার সময় আছে, এপ্রিল মে জুন, এই 3 মাস আপনি খুব ভালোভাবে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, পাশ করবেন। এফসিপিএস পার্ট 1 পাশ করেই আপনি কিন্তু যখন ট্রেনিং এ ঢুকবেন অর্থাৎ 6-7 তারিখের দিকে আপনার রেজাল্টটা দিয়ে দিবে, রেজাল্টটা দিয়ে দিলে কি হলো, আপনি এফসিপিএস পার্ট 1 পাস, আপনি ডিএলও ট্রেনিং এ ঢুকলেন। আপনি স্মার্টলি যখন ট্রেনিং এ ঢুকবেন দেখবেন সবাই আপনাকে রেসপেক্ট করতেছে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি কিন্তু ডিএলও পাস করছি মার্চ 23 সেশনে এবং তারপরে জুলাই 23 সেশনে কিন্তু আমি এফসিপিএস পার্ট 1 পাস করছি। সো আমি পাস করে যখনই কোর্সে গেছি তখনই কিন্তু দেখা যাচ্ছে কি স্যাররাই বলে আরে ও তো পার্ট 1 পাস করে, ওকে একটু সেপ্টেমটা করতে দাও, ওকে একটু টনসিল করতে দাও, মানে স্যাররাই আমাদেরকে স্কোপ করে দেয়। হ্যাঁ, ডিএলও ট্রেনিংও কিন্তু স্কোপ পায়, কিন্তু আমাদেরকে যারা পার্ট 1 পাস করবে তাদেরকে কিন্তু একটা অবশ্যই আলাদা একটা এমফাসিস পাবে। এবং আমি যেটা বলি কাজ শেখার জন্য ভালো ইনস্টিটিউশন কোনটা, আমি যেটা বলি সার্জারি ফিল্ডের যে কোনো কাজ করার জন্য ডিএমসি হচ্ছে বেস্ট ইনস্টিটিউশন।
আচ্ছা, এরপরে আপনি বাকি আদার ইনস্টিটিউশন গুলো দিতে পারেন, কিন্তু আমি একটু অফ দ্য ট্রাক একটু কথা বলে রাখি। বিএসএমএমইউ ট্রেনিদের প্রতি সম্মান রেখেই বলতেছি, সার্জারির জন্য আমি মনে করি যে আপনারা কেউ বিএসএমএমইউ কে চয়েস দিবেন না। কারণ আমার মনে হয় তার থেকে বরঞ্চ ডিএমসি, সলিমুল্লাহ মেডিকেল, এরপরে মনে করেন আপনি পেরিফেরি মেডিকেল গুলো, কলেজ গুলো দেন, এখানে আপনার কাজ করার অনেক সুযোগ আছে। ঠিক আছে, কিন্তু বিএসএমএমইউ তে দেখা যাচ্ছে অনেক ডক্টর থাকে। আমি বলি আপনারা কেউ মোহে পড়বেন না, কেউ বিএসএমএমইউ তে সার্জারির জন্য বিএসএমএমইউ তে চয়েস দিবেন না। এবং অফ দ্য ট্র্যাকে বলছি, এটার জন্য আবার আমাকে কেউ গালি দিবেন না, কারণ এই কথাটা বাস্তব। কারণ আমি যারা ডিপ্লোমা এই ডিএলও ট্রেনিং কোর্সে আছে বিএসএমএমইউ তে, অথবা অন্যান্য যারা সার্জারি ফিল্ড বিএসএমইউ তে কোর্সে আছে, কেউই খুশি না। এই জন্যই আমি অফ দ্য ট্র্যাকে এই কথাটা আপনাদের বলে রাখলাম। সো আপনি অবশ্যই চয়েস লিস্টে সবার আগে ডিএমসি দিবেন। এরপরে আপনার আশেপাশের যে মেডিকেল, আপনি যদি খুলনার মানুষ হন খুলনা মেডিকেল দেন, আপনি যদি কুমিল্লা মেডিকেল থেকে পাশ করে রাখেন আপনি কুমিল্লা চয়েস দেন। ঠিক আছে, যে ইনস্টিটিউশন আপনার আশেপাশের মেডিকেল, আশেপাশের জায়গা আছে পেরিফেরি, কারণ সবাই জানেন যে আপনার ডিপ্লোমা পাশ করে তো আপনি একটা পেরিফেরিতে চেম্বার করবেন, তাই না? সো আপনার যে এলাকা, সে আপনি মনে করেন আপনি ধরেন কুমিল্লা থাকেন, অথবা মনে করেন আপনি নোয়াখালী থাকেন। সো নোয়াখালী মেডিকেল কলেজে হয়তো ডিপ্লোমা কোর্স নাই, তা আপনি কুমিল্লা মেডিকেলে কোর্সে থাকেন, তাকে নোয়াখালীর সাথে একটা কম্বিনেশন করেন, তাহলে আপনার কি হবে? আপনি কিন্তু চেম্বার করতে গেলেও আপনি ভালো পাবেন। আপনি ধরেন আপনার বাসা ঝিনাইদহতে, তাহলে আপনার বাসা যদি ঝিনাইদহতে হয়, তাহলে আপনি খুলনা মেডিকেল আপনি চয়েস দেন। আপনি খুলনা মেডিকেলে ডিএলও কোর্সে ঢুকেন, এখানে ট্রেনিং করেন, সাথে সপ্তাহে একদিন আপনি ঝিনাইদহে প্র্যাকটিস করেন। যদিও কোর্সে থাকা অবস্থায় প্র্যাকটিস করার সুযোগ নাই, অফিসিয়ালি সুযোগ নেই, আপনি চাইলে যদি প্র্যাকটিস নাও করতে চান, আপনার কিন্তু কাজ করার জন্য কিন্তু সুবিধা। সো আমি যেটা বলি, ডিএমসি, সলিমুল্লাহ মেডিকেল, এরপরে আপনি পেরিফেরি মেডিকেল গুলো যেগুলো আপনার বাসা থেকে কাছে। একজনের বাসা মনে করেন যে সিলেটে, সে চয়েস দিচ্ছে রংপুরে, এরকম করবেন না। আপনি চয়েস একে আপনি সিলেট মেডিকেল দেন, দরকার হয় ঢাকা মেডিকেল না দিয়ে 1 নম্বরে আপনি সিলেট মেডিকেল দেন। এবং ইনস্টিটিউশন চয়েস এটা কিন্তু খুবই ভাইটাল। আপনি যদি আপনি যদি 1 নম্বরে সিলেট মেডিকেল দেন, আর আপনি যদি 1 নম্বরে ডিএমসি দেন, সিলেট মেডিকেল যদি আপনি 1 নম্বরে দেন, আপনি কিছুটা কম মার্ক পেলেও কিন্তু আপনি ডিএলও কোর্সে চান্স পাবেন। কিন্তু আপনি ডিএমসি যদি 1 নম্বরে দেন, আপনাকে কিন্তু অনেক বেশি মার্ক পাইতে হবে। ঠিক আছে, তো এইগুলো আপনার ইনস্টিটিউশন চয়েস করার সময় আপনাকে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। আপনারা যদি কনফিউজ থাকেন, আমি হেদায়েত নামে, আপনি আমার নামে সিনাপসে সার্চ দিলেই হবে, পাবেন। অথবা আপনাদের যারা আমাদের ইএনটি এক্সিকিউটিভ আছে তাদের সাথে কথা বলে আপনি বলতে পারেন যে আমি ডিএলও তে ক্যারিয়ার করতে চাই, তাহলে কোনো রকম কোনো হ্যাসেল ফ্রি আমাকে সবসময় আপনারা পাবেন। আমাকে নক করলে আমি আপনাদের ইনস্টিটিউশন চয়েসের জন্য ভালো একটা গাইডলাইন করতে পারবো। সো যেহেতু ডিএলওর ব্যাচ, তার সাথে আমরা একটু ইএনটির অন্যান্য আমাদের সিনাপসিস যে ব্যাচ গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের একটু রিভিউ দিই। দেখেন, আমাদের ইন্টেনসিভ কেয়ার ইএনটির একটা লং ব্যাচ আছে, যেই ব্যাচে যদি আপনি ভর্তি হন, তাহলে আপনি এফসিপিএস এবং এমএস দুইটা একসাথে আপনার প্রিপারেশন হয়ে যাবে। আর ক্রাশ ব্যাচ তো শেষের দিকে হয়, টেক্সট বুক ব্যাচ, এইটাতে যদি আপনি ভর্তি হন, আপনার এফসিপিএস পার্ট 1 ইএনটির জন্য আপনাদের ব্যাচটা চালু হবে। অর্থাৎ আমি যেটা বলি, আপনি ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ ডিপ্লোমার জন্য যে ব্যাচটা আছে এই ব্যাচে ভর্তি হন। এবং যারা ডিপ্লোমা ব্যাচে ভর্তি হবেন তাদের কিন্তু ওই যে যেটা বলছি, যে কোনো একটা ডিপ্লোমা ব্যাচে আপনি ভর্তি হলে ওটা কিন্তু যারা সার্জারি ব্যাচে ভর্তি হবেন তাদের প্রিপারেশন কিন্তু সেম। সো আপনারা ইন্টেনসিভ কেয়ার ডিপ্লোমার লং ব্যাচে ভর্তি হন। এরপরে এই কোর্সটা শেষ করার পরে আপনারা আমাদের ইএনটি টেক্সট বুক রিভিউ ব্যাচে ভর্তি হলেই কিন্তু আপনার একদম প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের ড্রিম হচ্ছে এমএস দিবেন, তাদের আমি বলি ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচে ভর্তি হন, যেখানে আপনার এমএস এবং এফসিপিএস কম্বাইন্ড একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আমাদের ইএনটির জন্য এই ব্যাচগুলো আছে, সাথে ডিএলওর ব্যাচটাও কিন্তু চালু হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের টোটাল ওভারঅল সেশন। আশা করি আপনারা সবাই আমাদের সেশনে ছিলেন, উপকৃত হয়েছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, না হলে আমি একটু জুনিয়া আপুর কাছে চলে যাচ্ছি। সো আপু, আপনি ফার্দার শেষ করে দিবেন নাকি আমি শেষ করে দিব সেশন? আচ্ছা, অনেক ধন্যবাদ হেদায়েত ভাইকে এত সুন্দর করে এত সবকিছু বলে দেওয়ার জন্য। আসলে অনেক বেশি অনেক মানে আজকে যারা শুনেছে সেশনটি অথবা শুনবে রেকর্ডেড সেশনটি, তারা অনেক ভালো ভালো কিছু ইনফরমেশন পাবে। আমিও যদি এরকম আমার প্রিপারেশনের আগে এরকম সুন্দর করে আমার সাবজেক্টের গাইডলাইনটা পেতাম, তাহলে আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা, আম, যদি কারো কোনো কোশ্চেন থাকে, লাইভে অনেকে আছেন আমাদের সাথে, যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আনমিউট করে বলতে পারেন অথবা কমেন্টেও লিখতে পারেন। আচ্ছা, ভাইয়া সবকিছুই বলে দিয়েছেন আসলে, তাই আর এখন আর কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আমরা তাহলে সেশনটি শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে আমি আবার একটু বলে দিতে চাচ্ছি যে আপনারা যারা
আজকে স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে চাচ্ছেন তারা আপনাদের ফোন নাম্বার যদি কমেন্ট বক্সে দেন অথবা আমাদেরকে ইনবক্স করলেও হবে, আমাকে অথবা হেদায়েত ভাইকে অথবা রায়হান ভাইকে যে কাউকে ইনবক্স করলেই হবে। তো আপনাদের ফোন নাম্বার যদি আপনারা ইনবক্স করেন তাহলে আপনাদেরকে আমরা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি করে নিব। আর অলরেডি কিন্তু ডিপ্লোমা লং ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে, একটা ক্লাস হয়ে গিয়েছে লাস্ট শুক্রবার, যেটা অনলাইন শুরু হয়েছে। এবং আগামীতে আমরা কিছুদিন পরে আমরা অফলাইন ব্যাচও শুরু করব এবং এক্সাম ব্যাচও শুরু করব। সো ওই ব্যাচগুলোতে যারা ভর্তি হতে চান তারা আমাদেরকে ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন। আর যারা অনলাইন লং ব্যাচে ভর্তি হতে চান তারা দ্রুত দিয়ে ফেলুন। আপনারা যদি স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে চান তাহলে আপনাদের হাতে সময় রয়েছে আগামীকাল পর্যন্ত। কালকের মধ্যে আপনারা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আচ্ছা, ওকে ভাইয়া, আজকে তাহলে আমরা সেশনটি শেষ করে দিই। আশা করি আপনাদের সবার অনেক উপকার হয়েছে। এবং এরপরও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন আসে অথবা আপনাদের কিছু জানার দরকার হয় তাহলে আমাকে অথবা হেদায়েত ভাইকে আপনারা অবশ্যই নক দিতে পারেন। মেসেঞ্জারে নক দিয়ে আপনারা আপনাদের কোশ্চেনটি করলে আমরা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো অথবা আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর ওকে, আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং হেদায়েত ভাইকেও থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আপনার ইম্পর্টেন্ট সময় দেওয়ার জন্য। আমরা আজকে সেশন জি আপু ভাইয়া। অনেক ধন্যবাদ। ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সেশনটা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। তো ঠিক আছে আপু, তাহলে শেষ করে দিই। ইনশাআল্লাহ। তাহলে সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের আজকের সেশনটি শেষ করে দিচ্ছি। বেস্ট অফ লাক সবাইকে এবং সবাই এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন আগামী বছরের জন্য। আসসালামু আলাইকুম।